চ্যাপ্টারের নাম হলো অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট। সো ওরিয়েন্ট বলতে আসলে প্রাচ্যের দেশগুলোর কথা বলা হয়েছে, ঠিক আছে? প্রাচ্যের দেশগুলা বলতে মনে করো আমরা যে প্রাচ্যের দেশগুলা বলতে কোনগুলা বুঝি? যেগুলো ওয়েস্টার্ন না, ওয়েস্টার্ন বলতে আমরা ইউরোপের দেশগুলা বলি। প্রাচ্য বলতে আমাদের ওই আহ, মনে করো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে, সেটা ইন্ডিয়া আছে, শ্রীলঙ্কা আছে, আহ, ওই সমস্ত যে দেশগুলা, অর্থাৎ বলতেছে অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট, অর্থাৎ ওরিয়েন্টে, অর্থাৎ প্রাচ্যে ভ্রমণ। আমরা আগের চ্যাপ্টারে পড়ছিলাম যে একজন ফরেন রাইটার তিনি বাংলাদেশের একটা গ্রাম সম্পর্কে বলেছিলেন। যেহেতু পুরো ইউনিটটা হলো ট্যুরস এন্ড ট্রাভেলস নিয়ে, সো এটা আমরা বুঝতেই পারতেছি যে পুরো সবগুলা চ্যাপ্টারে ট্যুরস এবং ট্রাভেলস নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, খেয়াল করে দেখো অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট, এই জায়গায় দেখো বলছে, আমি আবারও বলি, অনেকেই বলতে পারে যে স্যার আমরা চ্যাপ্টার গুলা পড়ার কতটুকু ইম্পর্টেন্স আমাদের জন্য আছে। আমি তোমাদের বারবার বলতেছি, দেখো একটা ফার্স্ট পেপার কিন্তু পুরোটাই কম্প্রিহেনশন বেসড। সো তোমার প্রথম যে কম্প্রিহেনশনটা থাকে ওইটা থেকেও তোমার মার্কস থাকে হলো 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, সেই জায়গায় তোমার মার্কস থাকে 10। 5টা এমসিকিউ অ্যান্সার করতে হয়, সেই জায়গায় মার্কস থাকে 5, 15। এরপরে তুমি যখন ফ্লো চার্টটা অ্যান্সার করো, সেই ফ্লো চার্টটাও কিন্তু একটা না একটা কম্প্রিহেনশন বেসড হয়। সো এই চ্যাপ্টার গুলা পুরোপুরি আসতে পারে, অথবা খণ্ড হয়েও আসতে পারে। মনে করে একটা প্যারাগ্রাফ দিয়ে দিল, দিয়ে বললো ওই জায়গা থেকে তুমি একটা সামারি লিখো, অথবা বললো ওই প্যারাগ্রাফ থেকে তুমি একটা ফ্লো চার্ট লিখো। তো এই তোমার চ্যাপ্টার গুলা বোঝাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি যে মুখস্থ করতে হবে বাংলা পড়ে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস অর দ্য কম্প্রিহেনশন, অর্থাৎ পুরো সেন্টেন্স গুলার মিনিংটা তুমি বুঝতেছো কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। এই কারণেই আসলে আমাদের চ্যাপ্টার গুলো তোমাদেরকে রিড আউট করে পড়ানো হয়। ক্লাসে থাকলে, আমরা ম্যানুয়াল ক্লাসে থাকলে আমরা কিন্তু চ্যাপ্টার গুলো পড়াতাম। সো হোপফুলি আমি মনে হয় আরো 2-3টা ক্লাস করালে বা 2-1টা ক্লাস করালে আমি তোমাদের আমার অংশের যে ফার্স্ট পেপার গুলো আছে এগুলো ক্লোজ করে ফেলতে পারবো। দেন আই উইল স্টার্ট অর আই উইল গো উইথ সেকেন্ড পেপার। আচ্ছা, দেখো এই জায়গায় বলছে ডিউরিং দ্য কলোনিয়াল এরা, অর্থাৎ ওই যে ঔপনিবেশিক যে একটা যুগ ছিল, একটা সময় ছিল, সেই সময়টাকে ধরা হচ্ছে 1757 to 1947। The English came to India in great numbers in search of fortune। তখনকার সময়ে আনফরচুনেটলি এখন আমাদেরকে ইংল্যান্ডে যাইতে হয়। আমাদেরকে, আমরা যেটা সিলেটি মানুষ ম্যাক্সিমাম বলে যে ইংল্যান্ড বলতেই লন্ডন বুঝে, আমাদেরকে লন্ডনে যাইতে হয় কিসের জন্য? আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। বাট খেয়াল করে দেখো বলতেছে তখনকার সময়ে ওই যে কলোনিয়াল যে এরা ছিল, অর্থাৎ ওই যে ঔপনিবেশিক যে যুগটা ছিল, সময়টা ছিল, তখনকার সময় কি করতো? দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া ইন গ্রেট নাম্বারস ইন সার্চ অফ ফরচুন, অর্থাৎ ভাগ্যের চাকা ঘুরাতে, অর্থাৎ তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য বা তাদের মনে করো আর্নিংটাকে বাড়ানোর জন্য তাদেরকে আসতে হতো ইন্ডিয়াতে। মেনি ইয়াং উইমেন ইন কোয়েস্ট অফ হাজবেন্ডস অলসো ট্রাভেল টু ইন্ডিয়া, আবার অনেক কিছু ইয়াং উইমেন ছিল ইংল্যান্ডের যারা ইন্ডিয়াতে আসতো হাজবেন্ড খোঁজার জন্য, দ্যাট মিন্স বিয়ে করার জন্য। জর্জ ওরওয়েল 1903 এন্ড 1950, তার প্রথমটা হলো 1903 তে হি ওয়াজ বোর্ন এন্ড হি ডাইড ইন 1950, স্পেন্ড এ পার্ট অফ হিজ আর্লি লাইফ ইন বার্মা, যেটাকে বর্তমানে বলা হয় মায়ানমার। জর্জ অরওয়েলের নাম হয়তো তোমরা শুনছো আগে। দেন ইন ইংলিশ কলোনি সার্ভিং এজ এ পুলিশ অফিসার, তিনি প্রথমে আহ, ওই বার্মাতে আসছিলেন, অনেকদিন থেকেছিলেন তার জীবনের প্রথম দিকের কিছু দিন, যেটাকে বর্তমানে মায়ানমার বলা হয়। দেন ইন ইংলিশ কলোনি, তারপরে তিনি একটা ইংলিশ কলোনিতেও থেকেছিলেন, সেই জায়গার মধ্যে তিনি পুলিশ অফিসার হিসেবে কাজ করতেন। ঠিক আছে? তোমার যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে প্লিজ হ্যান্ড রেজ করে বলবা, আমি ওই জায়গাটা আরেকবার একটু আলোচনা করব, আদারওয়াইজ আই উইল কন্টিনিউ। দেখো ইন দ্য ফলোইং এক্সট্রাক্ট টেকেন ফ্রম দ্য বার্মিজ ডেইজ, অর্থাৎ এই যে আমরা যে চ্যাপ্টারটা আজকে পড়বো সেটা একটা বার্মিজ ডেইজ নামে একটা বই বা একটা লেখনী থেকে নেওয়া হয়েছে, যেটা লেখা হয়েছিল 1934-এ। We get the picture of the journey of a young English woman, Elizabeth। আমরা জানি যে এলিজাবেথের নাম আমরা সবাই শুনছি, এলিজাবেথ আবার এলিজাবেথ 1, 2 এইরকম করেও ছিল। এটা যেহেতু এলিজাবেথ বলতেছে তাহলে প্রথম এলিজাবেথের কথাই বলতেছে। Across the sea by ship and her arrival in Burma, অর্থাৎ এই গল্পটা হলো এলিজাবেথের সমুদ্র যাত্রা এবং বার্মাতে আসার উপরে এই গল্পটা সাজানো হয়েছে। She has a typical colonial mindset, অর্থাৎ তার মধ্যে একটা ঔপনিবেশিক যে একটা মাইন্ডসেট আছে
সেটা তার মধ্যে ছিল, and fantasizes a glorious life in India, এবং তিনি স্বপ্ন দেখেছিলেন, তার মনের মধ্যে অনেক শখ ছিল যে ইন্ডিয়াতে একটা গ্লোরিয়াস লাইফ তিনি লিড করতে পারবেন যদি তিনি ইন্ডিয়াতে আসেন। Her attitude to the colony is also characteristic of the colonizer's psyche that liked the land and the landscape but was dismissive of the people called natives and their way of life। অর্থাৎ তখনকার সময়ে যারা ঔপনিবেশিকের সময়ে যারা ইংল্যান্ড থেকে বা ইংলিশরা যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসতো, তারা ইন্ডিয়ার ভূমি, ইন্ডিয়ার সৌন্দর্য এগুলা খুব পছন্দ করতো, কিন্তু তারা ওই সমস্ত এরিয়ার যারা মানুষ ছিল, যারা নেটিভ ছিল, তাদের জীবন নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা ছিল না, এগুলো নিয়ে তারা খুব একটা রিসার্চ করতো না। তাদের মেইন উদ্দেশ্য ছিল ইন্ডিয়াতে আসার কারণ হলো ইন্ডিয়ার ভূমিটা তারা ইউজ করবে এবং ইন্ডিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা তারা উপভোগ করবে। আসলে এখন মেইন চ্যাপ্টারে আমি পুরোপুরি দেখো এত তর্জমা করে বাংলাগুলা বলবো না, তোমাদের মেইন যে থিম গুলা এগুলো আমি একটু পড়াবো। এলিজাবেথ spent 30 pounds on summer frocks and set sail immediately। দেখো এই ইন্ডিয়াতে আসার জন্য তিনি এক ধরনের ওই যে ফ্রক্স বলতে এক ধরনের জামার কথা বলছে যেটাকে সামার ফ্রক্স বলা হয়, ওইগুলা তিনি ওই একটা তিনি 30 পাউন্ড দিয়ে কিনেছিলেন এবং তার যাত্রাটা তিনি শুরু করেছিলেন কোন দিকে? ইন্ডিয়ার দিকে। The ship heralded by rolling porpoises plowed across the Mediterranean and down the canal into a sea of staring enamel like blue, আমি পুরোটা পড়ে শেষ করি তারপর মিনিংটা বলবো, then out into the green wastes of the Indian Ocean where flocks of flying fish skimmed in terror from the approaching hull। অর্থাৎ তার যাত্রাটা শুরু করেছিলেন তাদের একটা ওই যে দেখো তুমি যখন জাহাজ যখন যাত্রা শুরু করে তখন এক ধরনের সাইরেন বাজে, ওই সাইরেনের মাধ্যমে যাত্রাটা শুরু করেছিলেন এবং তারা যাত্রাটা শুরু করেছিলেন সাগরের মাঝখান দিয়ে, অর্থাৎ মেডিটেরানিয়ান মানে হলো ভূমধ্য সাগর, and down the canal into a sea of staring। তারপরে তারা ওই ভূমধ্যসাগর থেকে শুরু করে একটা নালার মাধ্যমে তারা ওই সমুদ্রের দিকে যাত্রা শুরু করলো এবং ওই সমুদ্রটার পানিটা ছিল অনেক নীল। তারপরে তারা কি করলো দেখো, ইন্ডিয়ান ওশেনে প্রবেশ করলো এবং ইন্ডিয়ান ওশেনে প্রবেশ করার পরেই বলতেছে দ্য গ্রিন ওয়েস্ট অফ দ্য ইন্ডিয়ান ওশেন, মানে ইন্ডিয়ান ওশেনটাকে তারা এমন ভাবে বলতেছে যে ইন্ডিয়ান ওশেনে ঢুকার পরেই তারা ওই ওশেনের মধ্যেই, কারণ দেখা যাচ্ছে যে আগে যখন মেডিটেরানিয়ানে ছিল অথবা তারা যখন সিতে ছিল তখন পানিটা বা অনেক বলতেছে পানিটা অনেক ফ্রেশ ছিল, কিন্তু যখন ইন্ডিয়ান ওশেনে আসছে তখন তারা পানির মধ্যে বিভিন্ন ধরনের ময়লা খুঁজে পাইলো আর কি, যে ওয়েস্ট বলতে এই জায়গায় ময়লা বলতেছে, অর্থাৎ এই মেডিটেরানিয়ান থেকে শুরু করে কেনালের মাধ্যমে তারা সমুদ্রে আসছে আর সমুদ্র থেকে পরে তারা ইন্ডিয়ান ওশেনে ঢুকছে, ঠিক আছে। এবং কি বোঝা যাচ্ছিল দেখো, যখন জাহাজটা চলছিল তখন where flocks of flying fish skimmed in terror from the approaching hull, অর্থাৎ জাহাজটা যখন আসছিল তখন ভয়ে ওই সমুদ্রে যত মাছ ছিল মাছরা দৌড়াচ্ছিল বিভিন্ন দিকে। At night the waters were phosphorescent and the wash of the bow was like a moving arrowhead of green fire। এলিজাবেথ loved the life on board ship, অর্থাৎ মনে হচ্ছিল রাতের বেলা এই যে শিপটা, খেয়াল করে দেখো বলতেছে এই যে ধনুকের প্রস্ফালনের মতো সবুজ আগুনের যে জ্বলন্ত বানের মতো এক ধরনের জিনিস দেখা যাচ্ছে এবং মনে হইতেছে যে লাইটটা যাচ্ছে জাহাজের এবং তারা গ্রিন ফায়ার, অর্থাৎ মনে হইতেছে তারা একটা গ্রিন ফায়ারের মধ্য দিয়ে যাচ্ছে, আসলে কিন্তু ওইটা হলো ওই যে জাহাজের আলো বা ওই যে সমুদ্রের অন্যান্য পাশে যে বিভিন্ন জিনিস আছে যেটা সমুদ্রের মধ্যে থাকে ওই জিনিসগুলোর আলো জ্বলছিল ওই রাতের সমুদ্রে। এবং এলিজাবেথ ওই যে যাত্রাটা ওই যে একটা মনে করো রাতের একটা অন্যরকম একটা পরিবেশ, সবুজ নীল, তারপরে বিভিন্ন ধরনের আলো, এই সবগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় লাস্টে যে একটা লাইন লিখছে দেখো, এলিজাবেথ লাভ দ্য লাইফ অন বোর্ড শিপ, অর্থাৎ এলিজাবেথ এই পুরো টোটাল এনভায়রনমেন্টটা খুব বেশি পছন্দ করেছিল। অর্থাৎ মেডিটেরিয়ান থেকে শুরু করে ক্যানালের মাধ্যমে সমুদ্রে আসা এবং সমুদ্র থেকে ইন্ডিয়ান ওশেনে ঢোকার প্রত্যেকটা সিনারিও এই জায়গায় এক্সপ্লেন করা হয়েছে এলিজাবেথের ভাষ্যমতে, ঠিক আছে। সে কি বলতেছে দেখো, আচ্ছা এই মেইন থিমটা বোঝা গেছে কিনা এতটুকু অংশের, মানে এই যে সমুদ্রের যে বিশ্লেষণটা করছে। প্লিজ রেজ ইউর হ্যান্ড, আদারওয়াইজ আই উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইউ আর দেয়ার অর নট। একটু সামওয়ান রেজ ইউর হ্যান্ড। ওকে ফাইন। এই চ্যাপ্টারগুলো তোমরা আবার একটু নিজে নিজে পড়বা বাসায়। ওকে দেখো আমি সর্বোত্তম চেষ্টা করি যাতে তোমাদেরকে বোঝানো যায়, মানে খুবই সহজে বোঝানোর। ওকে, she was going to love India, she knew, অর্থাৎ
তার মনে একটা ধারণা কি ছিল যে আমি যেহেতু ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া আমার অবশ্যই পছন্দ হবে, এবং সে ইন্ডিয়া সম্পর্কে আগে থেকে কিছু ধারণা নিয়ে রাখছিল। ঠিক আছে, খেয়াল করে দেখো, বলতেছে she had formed quite a picture of India, অর্থাৎ ইন্ডিয়াতে আসার আগেই ইন্ডিয়া সম্পর্কে সে একটা ধারণা নিয়েছিল। কে? এলিজাবেথের কথা বলতেছে। From the other passengers' conversation, she had ever learned some of the more necessary হিন্দুস্তানি phrases, এবং অন্যান্য যারা প্যাসেঞ্জার, যারা ইন্ডিয়াতে বেড়াতে আসছে ইংল্যান্ড থেকে, তাদের কাছ থেকে সে কিছু হিন্দুস্তানি ফ্রেজও শিখে ফেলছিল। তার মধ্যে একটা হলো দেখো, সাচ এজ ইদারাও, তারপর হলো জলদি, তারপর হলো সাহেব লুক, অর্থাৎ এইগুলা কিন্তু ইন্ডিয়াতে ব্যবহার করা হয়। এবং তোমরা কিন্তু হিন্দি সম্পর্কে তোমাদেরও আইডিয়া অনেক ভালো আছে, যে তোমরা অনেক হিন্দি নাটক দেখো বা ফিল্মে ওইগুলা ইউজ করা হয়। সো এগুলা সে আগে থেকে শিখে নিছিল, কারণ তার মনে মনে ছিল আমি যেহেতু ইন্ডিয়া যাব, কিছু ইন্ডিয়ান ওয়ার্ডস, কিছু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আমাকে শিখতে হবে, যাতে আমি তাদের সাথে ভালো করে থাকতে পারি। In anticipation, she tasted the agreeable atmosphere of clubs with punkas flapping and fair-footed white-turbaned boys reverently salaming, and maidens wear bronze Englishmen with title-clipped mustaches galloped to and fro, waking polo balls. আমি একটু পুরো মিনিংটা বলি। এবং তার একটা ধারণা ছিল আমি যখনই ওই মানে গিয়ে পৌঁছাবো ইন্ডিয়াতে, কিছু ওই মানুষ পাঙ্কা দিয়ে, দেখো পাঙ্কা স্লেপিং, কিছু মানুষ মানে পাঙ্কা দিয়ে আমাকে বাতাস করবে, আবার কিছু খালি পায়ের যারা কিছু মানুষ আছে, কিছু ছেলে আসবে যারা আমাকে সালাম দিবে, আবার কিছু ইংলিশম্যান থাকবে যাদের মনে করো অনেক বড় বড় মস্টাস থাকবে, এরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে আমাকে ওয়েলকাম করার জন্য। অর্থাৎ তার এরকম একটা এনভায়রনমেন্ট সে মনে মনে চিন্তা করতেছিল যে আমি যখন পৌঁছাবো, যেহেতু আমি এলিজাবেথ, আমার একটা আলাদা একটা ডিগনিটি আছে। সো এরকম একটা পরিবেশ সে চিন্তা করছিল যখন সে গিয়ে পৌঁছাবে ইন্ডিয়াতে। It was almost as nice as being rich, the way people lived in India. মানে বলতেছে it was almost as nice as being rich, মানে এটা হলো একটা রিচ হওয়ার যে একটা অন্যরকম একটা ফ্লেভার আছে, the way people lived in India. ইন্ডিয়াতে কিন্তু এরকমই মানুষ বসবাস করে, তার একটা ধারণা ছিল যে যারা একটু উপরের লেভেলে তাদেরকে অনেক বেশি তুষামুত করা হয়। They sailed into Colombo through green glassy waters. ইন্ডিয়াতে আসার পথে তারা কলম্বোতে যাত্রা করেছিল, where turtles and black snakes floating basking, অর্থাৎ তারা আসার সময় সমুদ্রের মধ্যে দেখলো কি কচ্ছপ এবং কালো কালো বিভিন্ন ধরনের সাপ পানির মধ্যে ভেসে আছে এবং তারা রোদ পোহাচ্ছে। A fleet of sampans came reaching out to meet the ship, propelled by coal black men with leaves stained redder than blood by battle juice, অর্থাৎ ব্যাটেল মানে হলো পান, আর ব্যাটেল জুস বলতে এই জায়গায় পান খেয়ে যে রস হয় এটাকে বলতেছে। বলতেছে কি দেখো, যখন তারা আহ, ওই সমুদ্র দিয়ে যাচ্ছিল, মানে অলমোস্ট তারা পৌঁছে গেছে, তখন দেখা গেল কিছু সাম্পান আসছে। সাম্পান বলতে এই ছোট ছোট নৌকাকে বলা হচ্ছে। আমরা বলি না ওই যে সাম্পানওয়ালা বলে, যে যারা সাম্পান চালায় তাদেরকে সাম্পানওয়ালা বলে। A fleet of sampans came reaching out to meet the ship. দেখা গেল কয়েকটা সাম্পানস আসছে, ছোট ছোট নৌকা, তাদেরকে গ্রহণ করার জন্য। এবং যেই সাম্পারগুলো চালাচ্ছিল তারা হলো তাদের একটা পরিচয় দিছে, দেখো তাদের হলো কোল ব্ল্যাক ম্যান, মানে এরা অনেক কালো ছিল, উইথ লিভ স্টেইনড রেডার দেন ব্লাড বাই ব্যাটেল জুস, এবং তাদের ঠোঁটগুলা এত লাল হয়ে গেছিল, রক্তের চেয়েও লাল, কারণ তারা পান খাচ্ছিল, অর্থাৎ পানের রসের কারণে তাদের ঠোঁটগুলা লাল হয়ে গিয়েছিল, এবং তারা দেখতে অনেক কালো ছিল। তারা সাম্পান নিয়ে এসেছিল তাদেরকে রিসিভ করার জন্য। They yelled and struggled round the gangway while the passengers descended. এই সাম্পানওয়ালারা কি করে দেখো, যখন ওই তীরে কোনো মানুষ আসে জাহাজে বা অন্য কোনো কিছুতে, তখন তোমরাও হয়তো দেখতে পারো, এই এক্সপিরিয়েন্সটা তোমাদের লাইফে হয়েছে হয়তো, যখন আমরা কোনো সমুদ্র নদী তীরে যাই, তখন দেখা যায় অনেকগুলো নৌকা থাকে, এবং নৌকার মাঝিদের মধ্যে এক ধরনের ফাইট হয়ে যায় যে কে প্যাসেঞ্জার নিবে। এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা তোমাদের? আমাকে হ্যান্ড রেজ করে একটু বলো, এরকম এক্সপিরিয়েন্স হয় কিনা যে আমরা যখন দেখা যায় যে কোনো মনে করো নদী ঘাটে গেছি অথবা বাস স্ট্যান্ডে গেলে দেখা যায় কোন প্যাসেঞ্জার, মানে কোন গাড়ির মানুষ কোন প্যাসেঞ্জারকে নেবে, টানাটানি শুরু হয়ে যায়। এই পুরো একটা অবস্থা দাঁড়াইছিল ওই জায়গার মধ্যে। ঠিক আছে, as Elizabeth and her friends came down to Champanolas, their prows nosing against the gangway, besought them with yells, অর্থাৎ যখনই তিনি তার ফ্রেন্ডদের সাথে নেমে আসলেন, তখন ওই আহ, মানে সাম্পানওয়ালাদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। এরা বলতেছে আমাদের নৌকায় আসেন, ওরা বলতেছে আমাদের নৌকায় আসেন, এগুলো চেঁচামেচি শুরু হয়ে গেল। তখন এক সাম্পানওয়ালা অন্য সাম্পানওয়ালাকে উদ্দেশ্য করে বলতেছে, দেখো
ডোন্ট ইউ গো উইথ হিম মিসি, মিসি মানে ওই যে মিস বলতেছে এলিজাবেথকে, নট উইথ হিম ব্যাড উইকেট ম্যান হি, নট ফিট টেকিং মিসি। অর্থাৎ বলতেছে একটা সাম্পানওয়ালা অন্য সাম্পানওয়ালাকে উদ্দেশ্য করে বলতেছে, ম্যাম আপনি ওর নৌকাতে যাবেন না, কারণ সে আপনাকে বহন করার জন্য ফিট না, সে একটা খারাপ লোক। ঠিক আছে, দেখো বলছে ডোন্ট ইউ গো উইথ হিম মিসি, নট উইথ হিম ব্যাড উইকেট ম্যান হি, নট ফিট টেকিং মিসি। অর্থাৎ উইকেট ম্যান মানে হলো খারাপ দুষ্টু প্রকৃতির লোক। মিনিংটা লিখে রাখতে পারো, ব্যাড ম্যান অর উইকেট ম্যান, উচ্চারণটা হবে উইকেট নট উইকড। ঠিক আছে, আচ্ছা। ডোন্ট ইউ লিসেন হিম লাইজ মিসি, নেস্টি ল ফেলো, নেস্টি ল ট্রিক্স হিম প্লেইং, নেস্টি নেটিভ ট্রিক্স। অর্থাৎ বলতেছে যে এর কাছে যাবেন না, সে একটা খারাপ মানুষ, তার কাছে যাওয়ার দোকানে আমার নৌকাতে আসেন, এরকম করে বলতেছে আর কি। হা হা, হি ইজ নট নেটিভ হিমসেলফ, ও নো হিম ইউরোপিয়ান ম্যান, হোয়াইট স্কিন অল সেম মিসি, হা হা। এখন এর মধ্যে একজন বলতেছে যে আপনি তার কাছে যাবেন না, সে তাকে দেখতে নেটিভ মনে হচ্ছে এবং সে অনেক কালো। আর আরেকটা যে মাঝি, সে একটু দেখো কি বলতেছে, হি ইজ নট নেটিভ হিমসেলফ, ও নো হিম ইউরোপিয়ান ম্যান, হোয়াইট স্কিন অল সেম মিসি, হা হা। সে বলতেছে ওর কাছে যাবেন না, বরং আপনি আমার কাছে আসেন, আমার নৌকাতে উঠলে আপনাকে আমি খুব সুন্দর করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। পরে কি বলছে দেখো, স্টপ ইউর ব্যাট ইউ টু, or I will fetch one of you a kick, said the husband of Elizabeth's friend, he was a planter. এলিজাবেথের সাথে তার একজন ফ্রেন্ড ছিল এবং তার ফ্রেন্ডের হাজবেন্ড ছিল। সো তাদের এই বাগবিতণ্ডা দেখে এলিজাবেথের যে ফ্রেন্ডের হাজবেন্ড, সে বলল তোমরা তোমাদের এই মানে চিৎকার চেঁচামেচিটা তোমাদের মধ্যে এই ফাইটটা বন্ধ করো, আদারওয়াইজ আমি তোমাদেরকে যে কোনো একজনকে এমন ভাবে কিক দিব যে তোমরা পড়ে যাবে। সে রেগে গিয়েছিল। They stepped into one of the sampans and were rowed towards the Sunbright quest. তারা কি করলো, এই দুইজনের মারামারি থামার পরে একজনের নৌকাতে উঠলো এবং তারা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে যাওয়া শুরু করলো। And the successful Champanwala turned and discharged at his rival a mouthful of spittle which he must have been saving for up for a very long time. কি করছে দেখো, ওই যে দুইজন সাম্পানওয়ালা মারামারি করেছিল তার মধ্যে একজন কিন্তু তাদেরকে নিতে পেরেছিল। যে সাম্পানওয়ালা নিতে পেরেছিল, সে যাওয়ার সময় যে নিতে পারে নাই তার দিকে কিছু থুতু থুতু ছিল মুখের মধ্যে, এই থুতু ফেলে তাকে এক ধরনের অবজ্ঞা করলো আর কি, দেখছো তুমি নিতে পারো নাই, আমি তাদেরকে নিছি, এরকম একটা মিনিং বুঝাইছে এই জায়গায়। স্পিটল মানে হলো থুতু, আমরা যেটা ওই যে থুতুটা যে ফেলি এটাকে স্পিটল বলা হয়। অর্থাৎ এটা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট যেটা আমরা ফেস করি আমাদের লাইফেও, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই বেড়াইতে, এটা আমরাও ফেস করি, সেম এনভায়রনমেন্ট ওই জায়গায়ও ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, এতটুকু ওকে কিনা, আমরা কি এতটুকু বুঝতে পারছি কিনা? ভেরি গুড। আজকের পার্টিসিপেন্টস এত কম, মাত্র 6 জন। তোমাদের এই টাইমে মনে হয় ম্যাক্সিমাম ঘুমে থাকে, তাই না? এরকমই হবে, ঘুমের সময়। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো আহ, একটা কথা আছে যে হার্ড ওয়ার্ক নেভার গেট আনপেইড। অর্থাৎ যারা হার্ড ওয়ার্ক করবে তারা কখনো আনপেইড থাকবে না। পরিশ্রম করলে লাইফে সাকসেস অফ কোর্স আসবে। এখন তোমাদের পরিশ্রম করার সময়, রেস্ট নেওয়ার সময় ইন ফিউচারে আসবে, বাট এখন পরিশ্রম যে করবে সেই লাইফে কিন্তু শাইন করবে। অনেকে মনে করতেছে অনলাইন ক্লাস এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু দেখো তুমি নিজে যদি কোনো কিছুকে ইম্পর্টেন্স দাও সেটা অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হয়ে যাবে। ওকে, আসো পরবর্তী অংশে। বলছে দিস ওয়াজ দ্য অরিয়েন্ট, সে বলতেছে এই 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 হলো অরিয়েন্টের একটা অ্যাটমসফিয়ার। কেন দেখো, সেন্স অফ কোকোনাট ওয়েল এন্ড স্যান্ডালউড, মানে যখনই তুমি অরিয়েন্টে যাবা, মানে প্রাচ্যের কোনো দেশে আসবা, তখনই তুমি কোকোনাট ওয়েলের একটা গন্ধ আসবে তোমার নাকে, স্যান্ডালউডের একটা গন্ধ আসবে। স্যান্ডাল মানে হলো ওই যে আমরা যেটাকে উম চন্দন বলি, চন্দন কাঠের গন্ধ। তারপরে সিনামন, সিনামন হলো দারচিনি, এবং টারমারিক হলুদ পাউডার, এই সবগুলোর গন্ধ পাওয়া যায় প্রাচ্যে আসলে। মানে এগুলো দেখেই তুমি বুঝতে পারবা যে ইউ আর নাও ইন দা ওরিয়েন্ট। Floated across the water onto Mount Lavinia, where they bathed in a lukewarm sea that foamed like Coca-Cola. তারা ওই সমুদ্রের পানিতেই গোসল করেছিল, যারা ওই যে এলিজাবেথ এবং তাদের সাথে যারা আসছিল। এটার মধ্যে তারা পানির মধ্যে নামার পরে দেখা গেল কোকোনাট ওয়েলের গন্ধ পাচ্ছে, স্যান্ডালউডের গন্ধ পাচ্ছে, সিনামনের গন্ধ পাচ্ছে। সিনামন মানে হলো দারচিনি, আর কার্ডামন মানে হলো এলাচ। মিনিং গুলো লিখতে পারো, স্যান্ডালউড মানে হলো ওই চন্দন কাঠ, আর টারমারিক মানে হলুদ। ঠিক আছে,
বলতে এই জিনিসগুলোর গন্ধ পাওয়ার মাধ্যমেই আমরা বুঝতে পেরেছিলাম যে দিস ওয়াজ দ্য ওরিয়েন্ট, মানে এটাই হলো ওরিয়েন্টের মেইন ফ্লেভার। She came back to the ship in the evening and they reached Rangoon a week later. অর্থাৎ তারা ওই জায়গা থেকে গোসল টোসল করার পরে তারা আবার জাহাজে ফিরে গিয়েছিল এবং আম, এক সপ্তাহ থাকার পরে ওই জায়গায় তারা রেঙ্গুনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। রেঙ্গুন তো তোমরা চিনো মনে হয়, ওই যে সেটা হলো যে বার্মার একটা অর্থাৎ মায়ানমারের একটা জায়গা। আচ্ছা, নর্থ অফ Mandalay, the train filled with wood crawled at 12 miles an hour across a vast parched plain bounded at its remote edges by blue rings of hills। অর্থাৎ বলতেছে তারা যে ট্রেনে করে যাচ্ছিল ওই রেঙ্গুনের দিকে, সেটা জ্বালানি ছিল কাঠের জ্বালানি, এবং এটা প্রায় 12 মাইল, ঘন্টায় 12 মাইল করে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছিল ওইদিকে। হোয়াইট egrets stood poised motionless like herons and piles of drying chilies gleamed crimson in the sun। অর্থাৎ তারা দেখো যখন ওই যে সাদা সারস, সারস বলতে ওই যে এই জায়গায় বক পাখির কথা বলা হচ্ছে। অর্থাৎ তারা যখন চলছিল তখন মনে হচ্ছে যে হিরণ, মানে হিরণ পাখি অর্থাৎ সারস পাখি দাঁড়িয়ে আছে চারপাশে, যে তারা ট্রেন দিয়ে যাচ্ছে এর চারপাশে দেখা যাচ্ছে পানির মধ্যে হিরণ পাখি অর্থাৎ বক পাখি আছে, এবং আরো বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট, অর্থাৎ দেখা যায় কোনো কোনো জায়গায় ড্রাইং চিলিজ আছে। চিলিজ মানে শুকনো মরিচ, শুকনো মরিচ এগুলা অনেকে মনে করো শুকাতে দিছে। এবং অর্থাৎ পুরো এই জিনিসগুলোর মধ্যে যখন সূর্যের আলো পড়তেছে এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি হইতেছে। এই সবগুলা একটা টোটাল একটা এনভায়রনমেন্টের কথা বলতেছে। তারা যে ট্রেন দিয়ে যাচ্ছিল এবং ট্রেনে যাওয়ার সময় আমরা যে পরিবেশটা পাই চারপাশে, এই পরিবেশের একটা বিশ্লেষণ করা হয়েছিল বা একটা অ্যানালাইজ করে এই জায়গার মধ্যে বলা হয়েছে। Sometimes a white pagoda rose from the plain like the breast of a supine giantess। অর্থাৎ হঠাৎ করে দেখা যায় ওই জিনিসগুলোর মাঝখানে হঠাৎ করে দেখা যায় কোনো কোনো জায়গায় একটা প্যাগোডা দেখতে পাওয়া যায়। প্যাগোডা হলো বুদ্ধদের আহ যে প্রার্থনা স্থল বলা হয়, প্রার্থনার স্থান বলা হয়। The early topic night settled down and the train jolted on slowly, stopping at little stations where barbaric yells sounded from the darkness। মাঝে মাঝে ট্রেনটা ছোট ছোট স্টেশনে থামে এবং স্টেশনে অন্ধকারের মধ্যেই মানুষের অনেক চিৎকার চেঁচামেচি শোনা যায়। Half naked men with their long hair knotted behind their heads moved to and fro in torchlight, hideous as demons in Elizabeth eyes। অর্থাৎ ওই যে অনেক সময় দেখা যায় না স্টেশন গুলাতে অনেক কুলি যাদেরকে আমরা বলি, যারা মালামাল নিয়ে আসা করে, তাদের অনেকে দেখা যায় হাফ নেকেড। এদেরকে দেখে আর ওই এলিজাবেথ এদেরকে বলতেছে যে এরা এক ধরনের ডেমন্স মনে হইতেছে তার কাছে, মানে এক ধরনের দস্যুর মতো লাগতেছে, অনেক বড় বড় মানুষ যারা রং কালো, এরা বিভিন্ন দিকে ঘোরাফেরা করতেছে মানুষের মাল নিয়ে নেয়ার জন্য আনার জন্য। এলিজাবেথ তাদেরকে বলতেছিল এক ধরনের ডেমনের মতো লাগছে তার কাছে আর কি। ডেমন মানে হলো দস্যু, বড় দস্যুদের মতো। The train plunged into the forest and unseen branches brushed against the windows. It was about 9 o'clock when they reached uh, Kayukatada, একটা জায়গা where Elizabeth's uncle and aunt were waiting with Mr. McGregory's car and with some servants carrying torches। অর্থাৎ এলিজাবেথ ওই জায়গায় যাচ্ছিল ওই যে কায়ুকুডাডা, এটার উচ্চারণটা হবে কায়ুকটাডা। এই জায়গায় তার আঙ্কেল এবং আন্টি থাকতো, তাদের সাথে দেখা করার জন্য। এবং সে যখন কাছাকাছি চলে গেল তখন দেখলো যে তার আঙ্কেল এবং আন্ট একজন লোকের সাথে ওয়েট করতেছে যার নাম ছিল ম্যাকগ্রিগরিস, এবং সাথে কিছু সার্ভেন্ট ছিল, তারা ওই এলিজাবেথকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল স্টেশনে। Her aunt came forward and took Elizabeth's shoulders in her delicate Saurian hands। সে এগিয়ে আসলো এবং এলিজাবেথকে বুকে জড়িয়ে নিল তার চাচি। আই সাপোজ ইউ আর আওয়ার নিস এলিজাবেথ। তখন তিনি বললে যে আমার মনে হয় তুমি আমাদের বাতিজি। হোয়াই বাতিজি বলতে, নিস বলতে বাতিজি বলা হয়, অর্থাৎ বাই পো আর কি। উই আর সো প্লিজড টু সি ইউ, she said and kissed her। তারা বলল যে তোমাকে দেখে আমাদেরকে অনেক অনেকদিন পরে দেখছি, তোমাদেরকে দেখে আমাদের অনেক ভালো লাগছে, এবং তাকে সে চুম্বন করলো বাতিজিকে। মিস্টার লেক, এই জায়গায় আরেকজন ব্যক্তি দেখো আছে, একটা হলো লেকারস্টিন peered over his wife's shoulder in the torchlight. He gave a half whistle, exclaimed, "Well, I will be damned," and said, then seized Elizabeth and kissed her more warmly than he need have done. She thought she had never seen either of them before। অর্থাৎ
তার চাচা আঙ্কেলও তাকে পরে ওই রিসিভ করলো এবং তাকে সেম একইভাবে জড়িয়ে ধরলো এবং বললো যে অনেকদিন পরে দেখছি। অর্থাৎ তার কাছে মনে হলো, এলিজাবেথের কাছে, যে তারা তাকে রিসিভ করতেছে, এই রিসিভটা তার কাছে খুব একটা বেশি ওয়ার্ম মনে হলো না। মনে হলো যে যেই রকম তাকে রিসিভ করার কথা ছিল সেই রকম রিসিভ করে নাই, এবং সেও একটা খুব বেশি ওয়ার্ম ফিল করে নাই, কারণ তাদেরকে সে কখনো আগে দেখেনি। অর্থাৎ এই হলো পুরো চ্যাপ্টারটার মূল থিমটা, অর্থাৎ এলিজাবেথের ইন্ডিয়া ট্যুর এবং ইন্ডিয়া থেকে আবার রেঙ্গুনে যাওয়ার যে পুরো ভ্রমণটা, এটার পুরো অংশটা এটার মধ্যে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? আমি মনে করি যে তোমরা যদি আবার নিজে থেকে চ্যাপ্টার গুলা পড়ো, যদি কোনো ওয়ার্ডে বুঝতে সমস্যা হয়, এই ওয়ার্ডটা যদি তোমরা আবার একটু ডিকশনারিতে মিলিয়ে নাও, যে ওয়ার্ড গুলা, অনেকগুলো ওয়ার্ড এই জায়গায় একটু ডিফিকাল্ট আছে, আবার অনেকগুলো ওয়ার্ড একটু আননোনও আছে। সো দেখা যায় অনেক জায়গায় এটার মধ্যে একেবারে ওই যে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা ইউজ করে ফেলছে, যেমন সাম্পানওয়ালা, এটা কিন্তু ইংলিশ নাম না। এই ধরনের অনেক নাম আছে যেগুলা ওই তাদের নিজস্ব নামে, এটা আবার ইংলিশে লেখা হয়েছে। সো আশা করি চ্যাপ্টারটা পড়লে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে পুরো চ্যাপ্টারটা বুঝতে। তোমাদের আজকে আমি বেশি হোমওয়ার্ক দিব না, তোমাদের হোমওয়ার্কটা থাকবে এই জায়গায়, দেখো কিছু কোয়েশ্চেন্স আছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এটা তোমাদের ওই ইংলিশ ফর টুডে বইয়ে পাবা। যেমন হাউ ডিড দ্য ওয়াটার্স অফ দ্য ইন্ডিয়ান ওশান লুক লাইক ডিউরিং দ্য নাইট, হোয়াট ফ্রাইটেন্ড দ্য ফ্লক্স অফ ফ্লাইং ফিশ, why did Elizabeth think that she would like India, what is polo and who played the polo, what did the Champanwalas fight for, where did Elizabeth go from Rangoon, did Elizabeth enjoy her stay in Colombo। অর্থাৎ এই কোয়েশ্চেন্স গুলা, এরপরে ট্রু ফলসও কিছু আছে। আচ্ছা, সো তোমরা কি করতে পারো, দেখো এই কোয়েশ্চেন্স গুলো একটু সলভ করে আমাকে গ্রুপে দিয়ে দিবা, শুধুমাত্র এই কয়টা কোয়েশ্চেন, 7টা কোয়েশ্চেন্স, এগুলাই তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি আর বেশি হোমওয়ার্ক দিব না। আর তোমাদের রাইটিংটা তোমরা কন্টিনিউ করবা তোমাদের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? আর স্টিল তোমাদের যদি ইফ ইউ ফাইন্ড এনি ডিফিকাল্টিস, ডোন্ট হেজিটেট টু নক মি ইন ইউর ইন্ডিভিজুয়াল গ্রুপ, আমাকে অবশ্যই গ্রুপে জানাবা। ফর এনি কোয়েরি অ্যাবাউট ইংলিশ, ইংলিশ সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আম, যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয়, কোনো গ্রামারে কোনো স্পেসিফিক কোনো কিছু থাকে, সেটা আমাদেরকে গ্রুপে জানাই দিবা। আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাকচুয়ালি সলভ দ্য কোয়েশ্চেন্স অর সলভ দ্য প্রবলেমস। ঠিক আছে? এই হলো মোটামুটি আজকের চ্যাপ্টারটা। আমার মনে হয় আর 2টা চ্যাপ্টার আছে ট্যুরস এন্ড ট্রাভেলস এর। আমি হোপফুলি এইগুলো আর 2টা ক্লাসে ক্লোজ করে দিব, শেষ করে দিব। তো শেষ হয়ে গেলে আমি তোমাদের কাছ থেকে জেনে নিব যে আমরা যে গ্রামার আইটেমগুলো পড়াইছি, কোন গ্রামার আইটেমটা আমাদের আরেকবার রিভাইজ করা উচিত। ঠিক আছে? ইজ ইট ওকে? প্লিজ রেজ ইউর হ্যান্ড এন্ড মেক মি নো দ্যাট ইটস ওকে। আচ্ছা, 4 জনের পাইছি 6 জনের মধ্যে, বাকি 2 জনের কি রে? বুঝো নাই? টোটাল হলো উপমা চৌধুরী, ঠিক আছে, এহসানুর, টিনা, মেঘলা সাহা, মেরিন মুমতাজ, আরেকজন, 5 জন। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমি স্পেশালি যারা ক্লাসগুলা করতেছে তাদের উপর অবশ্যই আমার একটা আলাদা, মনে করো, চাওয়া থাকবে যে তোমরা যেহেতু ক্লাসগুলো করতেছো, তোমরা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারতেছো, তোমরা নিজেরা নিজেদের পরিশ্রমটা একটু বাড়াবা, পড়াশোনা করবা। যারা ক্লাস করতেছে না এরা হয়তো নিজেরা মনে করতেছে তারা সবকিছু নিজেরাই পারবে, এই কারণে হয়তো ক্লাস করতেছে না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কলেজ খুললে পরীক্ষা হবে, ইভেন তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষাও হবে। সো এই তোমার টার্গেটটা শুধুমাত্র কলেজের এক্সামটা থাকবে না, পুরো টার্গেট থাকবে, তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট টার্গেটটাই থাকবে হলো এইচএসসি এক্সাম। সো তুমি যত আগে সিলেবাস গুলা কমপ্লিট করতে পারবা, যত আগে বুঝতে পারবা, তত তোমার রিভাইজ দেওয়াটা ইজি হবে, তাই না? সো এটা তোমাদেরকে নিজে থেকে নিজেদের রেসপন্সিবিলিটিটা নিতে হবে এবং এই অনুযায়ী কাজ করতে হবে। সো আজকের জন্য আশা করি আমরা এতটুকুই। আই উইল close it right now. Thank you. Thanks for the joining, and hopefully you will enjoy a nice day. Thank you.